দর্শক শুভেচ্ছা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের যত কথা অনুষ্ঠানে। চ্যানেল 24 ডিজিটাল প্ল্যাটফর্মে যত কথা অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়ে থাকে। আমরা বিশেষ বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানিয়ে থাকি যত কথায় এই অনুষ্ঠানে। আমরা আলোচনা করি বিভিন্ন দিক নিয়ে। আজকে আমরা আলোচনায় যুক্ত করেছি ইনার হুইল বাংলাদেশের চেয়ারম্যান ডিস্ট্রিক্ট 345 মুশাইলা করিমকে, যার কাছ থেকে আজকে আমরা জানতে চাইব আসলে ইনার হুইল বাংলাদেশে কিভাবে কার্যক্রমগুলো পরিচালনা করছে এবং ইনার হুইলের যাত্রাটা আসলে কবে থেকে শুরু হয়েছিল এবং কিভাবে তাদেরকে আসলে রিচ করা যায়, এই বিষয়গুলো নিয়ে আলোচনায় তুলে ধরবার চেষ্টা করব। দর্শক চলুন সরাসরি আমরা আলোচনায় চলে যাই। মুশাইলা করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি যত কথায়। ধন্যবাদ। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। জি, শুরুতে যে বিষয়টি বলছিলাম, ইনার হুইল আসলে কত সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে এবং ইনার হুইলের যাত্রাটা আসলে কবে শুরু হয়েছিল? আমি তাহলে যাত্রাটা দিয়ে শুরু করি। জি, অ্যাকচুয়ালি এটা রোটারিয়ানদের কিছু ওয়াইফরা, রোটারিতে শুরু হয়েছে আরও আগে। এখন ওই রোটারিয়ানদের ওয়াইফরা যখন রোটারিয়ানদের সাথে বিভিন্ন প্রোগ্রামে যেতেন বা তারা স্বাভাবিক হাজব্যান্ডের সাথে ওনারা যেতেন এবং অনেক কিছু কার্যক্রম ওনারা দেখতেন, তো সেখান থেকেই ওনারা একটু উদ্বুদ্ধ হলেন যে ওনারাও যেন কিছু করতে পারেন। তো সেই প্রেক্ষিতেই একজন রোটারিয়ানের ওয়াইফ ছিলেন মার্গারেট অলিভার গোল্ডিং, উনি ছিলেন একজন নার্স। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে উনি দেখলেন যে মানুষ অনেক মানে কষ্টে আছে, বা যারা সোলজাররা যারা ছিল তাদেরও তো অনেক সমস্যা তখন একটা তো সার্ভাইভাল মুড আসলে থাকে, মুভমেন্ট ছিল। তো সে তখন থেকে উনি ওদের জন্য ওনারা নিজ হাতে ওনারা কিছু মহিলারা মিলে ওনারা ডিসাইড করলেন যে আমরা একটা ওদের জন্য কিছু করতে পারি। ওদের জন্য মোজা বানালেন এবং ওই তখন থেকে ওনারা শুরু করলেন যে একসাথে মিলে মহিলারা মিলে একটা কিছু করা, এবং এই মহিলারা ছিলেন সবাই সাপোর্ট করা। এইটা ওনারা ছিলেন সবাই রোটারিয়ানদের ওয়াইফ। আচ্ছা। এবং বেসিক্যালি যিনি শুরু করেছিলেন ওনার নাম তো আমি বললাম মার্গারেট অলিভার গোল্ডিং, এবং 1924-এ ওনারা প্রথম একটা মিটিং করলেন ম্যানচেস্টারে, যেটা ছিল 10th জানুয়ারি। এবং ইনার হুইলের প্রতিষ্ঠাতা অফিস ইংল্যান্ডে, হ্যাঁ, ম্যানচেস্টারে। জি। এবং পরবর্তীতে ওইখান থেকেই আস্তে আস্তে কাজ করতে করতে প্রথম তো ইংল্যান্ডেই ছিল এটা, তারপরে গ্রেট ব্রিটেন অ্যান্ড ইংল্যান্ড হলো, এরপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে এটা অস্ট্রেলিয়াতে গেল, তারপরে এই এশিয়ান কান্ট্রিতে, আফ্রিকাতে, সব জায়গাতেই এখন পুরো ওয়ার্ল্ডে এটা ছড়িয়ে আছে। এবং এখন কতগুলো দেশে আসলে 100+ কান্ট্রিতে আছে ইনার হুইল। এবং আমাদের হচ্ছে 4000 ডিস্ট্রিক্ট আছে আমাদের, এবং আমাদের প্রায় 1.5 লাখ মতন মেম্বার আছে আমাদের। আচ্ছা, ওয়ার্ল্ড ওয়াইড। এবং সবাই অ্যাক্টিভ এবং সবাই কাজ করছে। মোটামুটি সবাই অ্যাক্টিভ, সবাই। বাংলাদেশে আসলে আপনাদের কার্যক্রম শুরু হয়েছে 1979 থেকে, এবং 79-এ একজন আমাদের যিনি শুরু করেছিলেন ওই ভদ্রমহিলা, উনি ইয়েতে গিয়েছিলেন, ইউকেতে গিয়ে উনি রোটারিয়ানদের এবং ইনার হুইলের এদের কাজকর্ম দেখে উনি ভাবলেন যে বাংলাদেশে গিয়ে আমি শুরু করি। আচ্ছা। সুলতানা নিজাম ছিল ওনার নাম। উনি বাংলাদেশে এসে উনি চট্টগ্রামে প্রথম শুরু করলেন 1979-এ। পরবর্তীতে ঢাকায় ক্লাবগুলো হলো, এবং ঢাকায় যেটা হলো ঢাকা ক্লাব, যেটা ইনার হুইল ক্লাব অফ ঢাকা, আমি সেই ক্লাবেরই সদস্য। এটা মানে ঢাকার পুরনো ক্লাব। এবং প্রথমে যখন এই ক্লাবগুলো যখন হলো, যে 4-5টা ক্লাব হলো বাংলাদেশে, ঢাকা চিটাগং মিলে, এরা তখন ইন্ডিয়ার একটা ডিস্ট্রিক্টের আন্ডারে ছিল, বাংলাদেশে কোনো ডিস্ট্রিক্ট তখন ছিল না। আচ্ছা। পরবর্তীতে আপনার এই যে নামের সঙ্গে যে বিষয়টা বলেন যে ডিস্ট্রিক্ট 345 আপনি চেয়ারম্যান, হ্যাঁ, এই বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন। আমাদের যে ইনার হুইলের যে ভাগগুলো আছে না, প্রথমে আমাদের ক্লাব থাকে, ছোট ছোট ক্লাবগুলো থাকে, সেই ক্লাবগুলো মিলে বেশ কিছু ক্লাব মিলে কোনোখানে 10টা বা কোনোখানে 15টা 20টা এরকম ক্লাব মিলে একটা ডিস্ট্রিক্ট ফর্ম করে। আচ্ছা। তো ডিস্ট্রিক্ট ফর্ম করলে সেই ডিস্ট্রিক্টের নাম্বারটা ইনার থেকে ওই ইউকে থেকে আনাতে হয়, ইংল্যান্ড থেকে আনাতে হয়। আমরা এখান থেকে ওদেরকে জানাই যে আমাদের একটা ডিস্ট্রিক্ট ফর্ম করছি, তখন ওখান থেকে ওরা নাম্বারটা দেয়। তো আমাদের 345 যে নাম্বারটা, এটা সিরিয়ালি কিন্তু আছে। আচ্ছা। এখন 400-এর উপরে অনেক জায়গায় আছে এখন। বাংলাদেশে আপনি কততম চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এখন? বাংলাদেশে আমার ডিস্ট্রিক্টে আমি কিন্তু এখন 12th। না, আপনার সুন্দর যে ব্যাজ এটি দেখছিলাম আমরা, এবং বলছিলাম, আলোচনা করছিলাম যে আপনি মজার যে তথ্যটি দিচ্ছিলেন, যেখানে এখন পর্যন্ত যত চেয়ারম্যান ছিলেন, হ্যাঁ, সবার নাম আছে, যে কয়জন চেয়ারম্যান ছিলেন আমার নাম সহ আছে এখানে। আমি 12তম চেয়ারম্যান। আপনাদের এখন কতজন মেম্বার? আমাদের ডিস্ট্রিক্টে এখন আছে অলমোস্ট 950 মতন, আর পুরো বাংলাদেশ মিলে আমাদের প্রায় 2200-র উপরে মেম্বার আছে আমাদের।
আপনাদের একটু অর্জনগুলি যদি একটু জানতে চাই। বাংলাদেশে আপনারা কাজ করছেন 1979 থেকে, আপনি যেটা বলছিলেন, দীর্ঘ একটা সময়, স্বাধীনতার কিছুদিন পরে থেকে 7-8 বছর পর থেকে আপনারা কার্যক্রম শুরু করেছেন। সেই সময় থেকে বাংলাদেশের অনেক ডেভেলপমেন্ট হলো, অনেক কিছু হলো, সেই ক্ষেত্রে আপনারাও মানে তালে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আমরা চেষ্টা করছি, কারণ সরকার তো সব জায়গায় সব সাপোর্ট দিতে পারে না। তা আমরা চেষ্টা করছি, আমরা আমাদের মেম্বাররা বেশিরভাগই কিন্তু হাউসওয়াইফ। আচ্ছা। এবং আগে কিন্তু একচেটিয়া শুধু রোটারিয়ানদের ফ্যামিলিরাই জয়েন করতে পারতো ইনারভিলে জয়েন করতে হলে শর্ত হতো যে রোটারিয়ানের ওয়াইফ হতে হবে, অথবা তার মেয়ে, অথবা তার ফ্যামিলির কেউ হতে হবে, তার বোন, এরকম কিছু আর কি ছিল। বাট 2012 থেকে এটা ওনারা করে দিল যে না, এখন যে কোনো কেউই জয়েন করতে পারবে। সে যদি 18 বছরের ঊর্ধ্বে যে কোনো কেউ জয়েন করতে পারবে, এবং তারা মানে তার মধ্যে সেবার মানসিকতাটা থাকতে হবে। আপনারা শুরু করেছিলেন আসলে যোদ্ধাদেরকে সাপোর্ট দেওয়া, একটা মানবিক একটা বিষয় ছিল। এখন কাজের যে ধরনটা, সেটার আসলে কতটুকু পরিবর্তন হয়েছে? আমরা আসলে বিস্তৃতটা অনেক ক্ষেত্রেই বিস্তৃতি আছে আমাদের। আমরা যেমন ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আমরা কাজ করি, আমরা বেসিক্যালি মহিলাদেরকেই ফোকাস করি সব জায়গাতে। তারপরে আমরা বাল্যবিবাহ চেষ্টা করি বন্ধ রাখতে, অথবা আমরা চেষ্টা করি যে আপনাকে একটু আগে বলছিলাম যে মেডিকেল সেক্টরে যেগুলো কাজ করি আমরা, সেটা হচ্ছে আপনার সার্ভিক্যাল ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার নিয়ে অ্যাওয়ারনেস আমরা অনেক দিন ধরে করছি। ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতামূলক প্রোগ্রাম আমাদের প্রচুর হয়েছে, এবং সবাইকে আমরা উদ্বুদ্ধ করি যে টেস্ট করতে এবং ডাক্তারের সাথে যোগাযোগ করতে। এটা গেল একটা। আরেকটা, গত কয়েক বছর ধরে আমরা ক্যান্সারে মৃত্যুর হারটাও কিন্তু অনেক বেশি, অনেক বেশি, এবং বেশিরভাগই হয় এটা আসলে অসচেতনতা। এক্স্যাক্টলি। তবে এখন আমরা যতটুকু জানি, আমাদের আশেপাশে অনেকের কাছ থেকে শুনছি, ওনারা একটু 19-20 দেখলেই ডাক্তারের কাছে যাচ্ছেন, পরামর্শ নিচ্ছেন। আগে মানুষ বলতো না, লজ্জা পেত, এটা লুকিয়ে রাখতো, যে কারণে জিনিসটা বাজেভাবে তাদেরকে এফেক্ট করতো। এখন যেহেতু নিজেরা মৃত্যুর হারটা বেশি ছিল, এখন যেহেতু এটা নিয়ে আমরা কন্টিনিউয়াসলি এটা অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করছি, এবং আমাদের আশেপাশে আমার জানাশোনার মধ্যেই বেশ কয়েকজন ওনারা ওইগুলো শুনেছেন, জেনেছেন, এবং ওনারা সবাই চিকিৎসার মাধ্যমে কিন্তু সুস্থ হয়েছেন। আচ্ছা। এবং মানে মোটামুটি প্রথম স্টেজের দিকে ধরা পড়েছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড স্টেজ পর্যন্ত আর মানে আল্লাহর রহমতে অসুবিধা ওরকম হয় না, এটা সার্ভাইভ করা যায়। কিন্তু যখন আরো বেশি হয়ে যায়, তখন আসলে সার্ভাইভ করা মুশকিল হয়ে যায়। ইনার হুইলের একটু লক্ষ্য, উদ্দেশ্য এবং তিনটা সুন্দর খুব মোটোর কথা বলছিলেন আপনি, সেই মোটোগুলো নিয়ে যদি একটু বলেন। আমাদের ফার্স্ট মোটোটা হচ্ছে ফ্রেন্ডশিপ, তারপরে হচ্ছে পার্সোনাল সার্ভিস, আর তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং। তো ফ্রেন্ডশিপটা আমরা সব আমাদের আসলে মেম্বারদের মধ্যে একদম মানে 17-18 বছর থেকে শুরু করে ঊর্ধ্বে 80+ মেম্বারও আমাদের আছেন, এবং আমরা সবাই একটা বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ। মানে আমরা এমন না যে, হ্যাঁ আত্মীয় স্বজনের মধ্যেও আছে অনেকে মেম্বার আমাদের, সেটা তার আত্মীয়তার ক্ষেত্রে সে চাচি ডাকছে, মামি ডাকছে, খালা ডাকছে, সেটা অন্য জিনিস। কিন্তু আমরা সবাই কিন্তু এখানে একটা বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ, এবং বড়রা যখন কোনো কিছু বলছেন আমরা সেটা শোনার চেষ্টা করছি, সেভাবে কাজ করার চেষ্টা করছি। ছোটরাও যদি কখনো কিছু বলে, কোনো পরামর্শ যদি দেয়, মানে আজকাল তো ওরা অনেক অ্যাডভান্স, ওদের কাছ থেকেও আমরা কিন্তু বুদ্ধি পরামর্শ নেই। এবং আমরা যেই সেক্টরগুলোতে কাজ করছি, সেইগুলোতে কিন্তু আমরা যে কোনো জায়গা থেকে যেই কাজের ক্ষেত্রে কাজ করতে চাই আমাদের সাথে, আমরা তাদের সাথে কিন্তু হাত মিলিয়ে কাজ করছি। যতগুলো আমাদের সামাজিক অর্গানাইজেশন আরও আছে, তো বাংলাদেশে শুধু তো ইনার হুইল না, ওরাও যখন কোনো কিছু বলে আমরা জয়েন্টলি ওদের সাথে অনেক প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করি, অনেকগুলো কাজ আমরা করি। যেমন আমরা ইনকাম জেনারেটিং যে কাজগুলো আছে আমাদের, আমরা মহিলাদেরকে আমরা বিভিন্ন রকম প্রশিক্ষণ দিই, বিশেষ করে সেলাই প্রশিক্ষণটা আমাদের জন্য একটা মানে আমরা অনেক জায়গাতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র আছে আমাদের। আচ্ছা। বিভিন্ন, আমাদের তো অনেকগুলো ক্লাব বাংলাদেশে, আমাদের ডিস্ট্রিক্টের আছে 46টা ক্লাব। তো এই 46টা ক্লাবের মধ্যে অনেকগুলো ক্লাবেরই কিন্তু সেলাই প্রশিক্ষণ কেন্দ্র আছে। নিজেরা ট্রেন করে মহিলাদেরকে, গ্রামে গঞ্জে যদি করে রাখে, ওই বিশেষ করে কারো বাড়িতেই তারা করে এটা। ওখান থেকে ট্রেন আপ করার পরে এদেরকে মেশিন দেওয়া হচ্ছে, তারা নিজেরা সেলাই করছে। এভাবে কিন্তু আমরা চেষ্টা করছি যে একটা একটা করে গ্রাম যেখানে যেখানে আমরা কাজ করছি, সেখানে যেন সেটা একটা উন্নতির ছোঁয়া লাগে, তারা যেন কাজ করতে পারে। এবং পুরুষদের জন্য যেটা আমরা করি, তাদেরকে হয়তো রিক্সা দিচ্ছি আমরা ইনার হুইল লেখা থাকে রিক্সাগুলোর মধ্যে। তো সেই ক্ষেত্রে কিন্তু ওইটা আমাদের একটা ব্র্যান্ডিংও হয়, পাশাপাশি তাদেরও একটা ইনকাম হলো, তারা ওখান থেকে ইনকাম করতে পারে। এরপরে আমরা ভ্যান গাড়ি দিয়েছি অনেকজনকে, যারা ভ্যানের করে তারা জিনিসপত্র বিক্রি করতে পারে। তো এরকম এই ধরনের ইনকাম জেনারেটিং। সেটা কি রাজধানী কেন্দ্রিক নাকি রাজধানীর বাইরে? না, রাজধানীর বাইরে। রাজধানীর বাইরে, রাজধানীতেও কিছু আমরা করি নাই বললে ভুল হবে। রাজধানীতে, চিটাগাঙে এগুলোতে আমরা করেছি, কিন্তু বেশিরভাগই আমাদের দূর দূরান্তে এগুলো রিক্সা এগুলো বেশিরভাগই আমরা গ্রামে গঞ্জে রিক্সা দেওয়া হয়েছে প্রচুর। এবং আমাদের আসলে আমার ডিস্ট্রিক্টের চিটাগাঙে আমাদের বেশ কয়েকটি ক্লাব আছে, বান্দরবনে আছে, কক্সবাজারে আছে, তারপরে হবিগঞ্জে আছে, কিশোরগঞ্জে আছে, কুমিল্লা, ফেনী, এইসব জায়গাতে আমাদের ক্লাব আছে। আচ্ছা। তো ঢাকায় আমাদের প্রায় 25টার মতন ক্লাব আছে,
আর বাকিগুলা ওই সব জায়গায় 25 না 30টা হবে ঢাকায়, আর বাকিগুলা হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো আছে। চিটাগাংয়ে আপনাদের 10টা ক্লাব আছে। আপনি বলছিলেন যে আপনাদের 100টার উপরের দেশের সঙ্গে আপনাদের এই কার্যক্রমটা পরিচালিত হচ্ছে। সেক্ষেত্রে ইন্টারন্যাশনালি আপনার কমিউনিকেশনটা আসলে কিভাবে মেনটেন করছেন, বা আপনাদের ভিউ এক্সচেঞ্জ বা এক্সপিরিয়েন্স এক্সচেঞ্জটা আসলে কিভাবে হয়? আচ্ছা, আমরা যেটা করি বেসিক্যালি বাংলাদেশের একজন এনআর আছেন, ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ। উনি কিন্তু একজন পাস্ট চেয়ারম্যান হতে হবে। উনি যখন ওই পজিশনে চলে যান তখন উনিই কিন্তু ইন্টারন্যাশনালের সাথে যোগাযোগটা করেন বেসিক্যালি, মানে রিটেন ফর্মে যা যোগাযোগ হয় ওনার মাধ্যমে হয়। আমরা যদি কিছু জানাতে চাই ইন্টারন্যাশনালকে, মানে আমাদের যে ইউকে অফিসকে যদি কিছু জানাতে চাই, সেই ক্ষেত্রে ওনার মাধ্যমে আমরা যোগাযোগ করি। এবং ওরাও যদি কোনো কিছু আমাদের জন্য কোনো গোল বা কোনো কিছু আমাদের জন্য ওরা ঠিক করে, তাহলে তারাও কিন্তু এনআরের মাধ্যমেই আমাদেরকে জানায়। এনআরকে ওরা ইমেল পাঠায়, ওই ইমেলটা উনি আমাদেরকে ফরওয়ার্ড করেন, তারপরে সেটা আমরা ক্লাব পর্যায়ে আমরা জানাই। এটা একটা আমাদের কমিউনিকেশন। এবং আরেকটা যেটা আমাদের যে ফেসবুক পেজ আছে বা আমাদের প্ল্যাটফর্ম যেগুলো আছে, সেগুলোর মাধ্যমে আমরা কিন্তু সবার সাথে ওইখানে একটা ফ্রেন্ডশিপের ব্যাপার থাকে। আর কাজকর্মগুলো যেগুলো সেগুলো কিন্তু এনআর এর মাধ্যমেই যোগাযোগটা হয় বেশি। এনআরই উনি করে দেন বেসিক্যালি। বাংলাদেশে আপনাদের কার্যক্রমটা আপনারা তো 79 থেকে পরিচালনা করে আসছেন। এখন আপনাদের রানিং কি ধরনের কাজ হচ্ছে বা কি ধরনের প্রজেক্ট চলমান রয়েছে? আমাদের বেশ কিছু প্রজেক্ট আছে, যেটা বললাম সার্ভিক্যাল ক্যান্সার নিয়ে আমরা কাজ করছি, যে ভ্যাকসিন দেওয়াটা, ওই ভ্যাকসিনের ব্যাপারটা আমরা কাজ করছি। তারপরে হচ্ছে আপনার ব্রেস্ট ক্যান্সার নিয়েও আমরা কাজ করছি। আর তাছাড়া এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করছি, উমেন এম্পাওয়ারমেন্ট আপনারা বেসিক্যালি। যেটা বলছেন যে সার্ভিক্যাল ক্যান্সারের আপনারা টিকাটা দিচ্ছেন, আমরা টিকাটা, হ্যাঁ, সেটা কি ফ্রি দিচ্ছেন নাকি মানে ওইটা আমরা আমাদের মেম্বারদের মাধ্যমে আমরা ওই টিকাটা কোনো রেজিস্ট্রেশন প্রসিডিউর বা এরকম কোনো কিছু আমরা কোনো একটা স্কুল বা কাউকে টার্গেট করে আমরা এটা করছি, এবং আমাদের মেম্বারদের কাছ থেকে আমরা ওই টাকাটা ফান্ডটা কালেক্ট করছি, করে আমরা ভ্যাকসিন কিনে তারপর দিচ্ছি। তার মানে এটা কাজটা কি হচ্ছে একদম স্বাস্থ্য সেবার সঙ্গে যারা জড়িত ডক্টরদের সাথে যোগাযোগ করে এভাবে কাজগুলি করছেন নাকি উপজেলা কমপ্লেক্সে? না, উপজেলা কমপ্লেক্সে না, আমরা বিভিন্ন স্কুল টার্গেট করছি, মেয়েদের স্কুল। আচ্ছা আচ্ছা, মেয়েদের স্কুল, কারণ ওই সার্ভিক্যাল ক্যান্সারের ওই এইচপিভি ভ্যাকসিনটা তো সাধারণত 12-13 বছর থেকে শুরু করে দেওয়া, তো আমরা ওই লেভেলের বাচ্চাদেরকে আমরা টার্গেট করছি, ওদের থেকে শুরু করে 17-18 বছর পর্যন্ত, এরকম মানে স্কুল লেভেলের। আচ্ছা আচ্ছা, 4-5 থেকে শুরু করে উপরে 8-9-10 পর্যন্ত। তো আমরা এরকম গার্লস স্কুলগুলোকে আমরা করেছি। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা যদি জানতে চাই। আমার ভবিষ্যৎ পরিকল্পনা ইনার হুইল নিয়ে যেটা হলো, যে আমি চিন্তা করেছি যে যদি আমাদের একটা অফিস থাকতো তাহলে আমাদের জন্য খুব ভালো হতো, যদিও এটা আমাদের নেই। কেউ যদি কখনো একটা জায়গা বা কোনো কিছু, একটা রুম বা কিছু দেয় আমাদেরকে, সেটা আমাদের জন্য খুব ভালো হতো। কারণ ইনার হুইলের আমাদের অনেক কিছু আছে, অনেক ডকুমেন্টস আছে আমাদের, যেগুলো আমরা যত্নের অভাবে হয়তো নষ্ট হয়ে যায়, অনেকে তো সব ঠিক মতন করে রাখতে পারে না। তো আমরা সব কিছু আর্কাইভ করার চেষ্টা করছি। আমাদের এই বছরের যিনি ওয়েবমাস্টার আছেন, উনি এটা নিয়ে খুব জোরালোভাবে কাজ করছেন, আমাদের সব কিছু যেন আর্কাইভ থাকে। আমরা এই পর্যন্ত 79 থেকে শুরু করে এই পর্যন্ত যা কিছু হয়েছে, যতটুকু আমাদের হাতে আছে, সেগুলো আমরা একটু আর্কাইভ করে রাখতে চাচ্ছি। আর সেক্ষেত্রে আপনাদের আর্কাইভ মানে কাজের যে জায়গাটা বললেন, যে বিষয়টা যদি একটু অফিশিয়ালি করা যায় সেক্ষেত্রে হয়তো আমাদের জন্য অবশ্যই ভালো হতো। হ্যাঁ, এখন যে বিষয়টা আসলে জানতে চাওয়া, যে ধরেন আপনারা ইনার হুইল সঙ্গে জড়িত দীর্ঘ অনেক বছর থেকে কাজ করে যাচ্ছেন, সামনে আপনাদের বেশ কিছু পরিকল্পনাও রয়েছে, সেই পরিকল্পনার জায়গাটা একটু জানতে চাইবো, এবং দেশের উন্নয়নে ইনার হুইল আসলে কোন জায়গাগুলিতে ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন, সেই বিষয়টা যদি একটু যুক্ত করেন। আমরা উন্নয়নের ক্ষেত্রে আসলে সব কাজ তো সরকার একা করতে পারে না, আমরা চেষ্টা করি যাতে এমন কিছু করতে যেটা তার জন্য উপকার হয়। আমরা যেমন ছোট ছোট স্কুলগুলোকেও আমরা টার্গেট করি। তো আমরা এই বছর, আমার বছর শুরু হয়েছে 1 জুলাই থেকে 2025-এ। তো সেখানে আমাদের ক্লাব থেকে সেটা তারা করলো যে একটা স্কুলকে আমরা একটা প্লে জোন সেট আপ করে দিলাম। আচ্ছা, তো পুরা ওই স্কুলটা, এটা একদম গ্রামের, একদম ইন্টেরিয়ারে একটা স্কুল। তো ওই স্কুলের বাচ্চারা আসে যায়, স্কুল করে, ওখানে কিন্তু আর কোনো কাছাকাছি কোনো স্কুল নেই। তো ওই স্কুলটার কথা যখন জানতে পারলাম, তখন ওরা চিন্তা করলো যে ঠিক আছে, এখানে তাহলে আমরা প্লে জোন সেট আপ করে দিই। তো আমার বছরটা ওরা আমাকে বললো, আমি বললাম 100 বার আমি এখানে যাবো, আমি এটা করবো, এবং আমরা করলাম এটা। এবং এত সুন্দর হলো, যেদিন ওটা প্লে জোন সেট আপ করে আমরা গেলাম, ওখানে আমরা বাচ্চাগুলোকে দেখলাম, এবং বাচ্চারা যে এত খুশি, ওরা বাড়িতে যেতে চাচ্ছে না, ওরা স্কুলেই থাকতে চাচ্ছে। ওই স্কুল থেকে একটা জায়গা দেওয়া হলো আমাদেরকে, ওখানে আমরা কাজটা করলাম। এটা ঢাকাতেই, কিন্তু গাজীপুরে একদম ইন্টেরিয়ারে, ওখানে আমরা এটা করেছিলাম। আচ্ছা, আর তারপরে আমরা গাছ লাগানোর কাজ করি অনেক, প্রতি বছর আমাদের অনেক টার্গেট থাকে। এবছর আমাদের মানে 1000-এর উপরে অলরেডি হয়ে গেছে গাছ লাগানো আমাদের।
আরো বেশি হবে, 2000 মনে হয় ক্রস করেছে। কারণ সম্প্রতি আমরা কিন্তু একটি আইন হয়েছে গাছ কাটা এবং গাছে যে আমরা বিভিন্ন ধরনের কাটা পুঁতে বিভিন্ন ব্যানার ফেস্টুন লাগাই, এই বিষয়ে কিন্তু সরকার একটি পরিপত্র জারি করেছে এবং জরিমানার একটি বিধান রাখা হয়েছে। এটা হলে না, খুব ভালো চমৎকার হয়। উদ্যোগ গাছ লাগানোর যে বিষয় আমরা গাছ লাগাচ্ছি এবং আমি গাছ লাগানোর জন্য তিস্তা ব্যারেজ পর্যন্ত গেছি। তিস্তা ব্যারেজের একদম ওই সাইটটার মধ্যে আমরা লাইন ধরে ওই দিন আমরা ওখানে প্রায় 200 মতন গাছ লাগানো হয়েছিল। আর তারপর বিভিন্ন জায়গায় ক্যানেলের পাশেও আমরা অনেকগুলো গাছ লাগিয়েছি এবং ওখানে আমরা ওই নীলফামারীতে ওখানে আরও বিভিন্ন স্কুলে আমরা গিয়েছিলাম, ওদের স্কুলের বাচ্চাদেরকে আমরা গাছ দিয়ে এসেছিলাম, সবাই লাগিয়েছিল। ইভেন ওই যে স্কুলটার কথা বললাম যে প্লে জোন সেট আপ করেছিলাম, ওখানে 200 গাছ আমরা ওই বাচ্চাদের কাছে দিয়েছিলাম এবং ওদের স্কুলের যে হেডমাস্টার উনি আমাকে পরে জানিয়েছে যে উনি আমাকে বলেছিল যে ওরা কোথায় গাছ লাগাচ্ছে, গাছটা যত্ন করছে কিনা বাচ্চারা, সেটাও আমরা খেয়াল করবো। তা আমরা স্কুল কম্পাউন্ডে লাগিয়েছিলাম আর বাচ্চাদেরকে আমরা গাছ দিয়েছিলাম। একই সঙ্গে প্রকৃতি এবং শিশুদের মেধা বিকাশের জায়গাটিও কিন্তু নিশ্চিত হয়ে যায় এবং তারা খুব যত্ন করছে গাছটার, সত্যি কথা বলতে, কারণ তারা এই গাছটা তারা পেয়েছে, তাদেরকে দেয়া হয়েছে গাছটা যত্ন করতে এবং গাছটা বড় করতে। দে আর ভেরি মাচ এক্সাইটেড, খুব এক্সাইটেড তারা এটা নিয়ে কাজ করছে। এখন সরকারের যে ধরনের সহায়তা প্রয়োজন, আপনারা কি প্রপার সেই সহায়তার জায়গাগুলো নিশ্চিত করতে পারেন সব সময়? সব সময় হয়তো আমরা পারি না, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। এই যে গাছ লাগানোর ব্যাপারটা, যেটা আসলে আমরা প্রতি বছর, এটা আমাদের একটা টার্গেট থাকে, আমরা প্রতি বছর, কারণ আমরা জানি যে এই গাছই আমাদেরকে, প্রকৃতি আমাদেরকে রক্ষা করে সব কিছু থেকে। কিন্তু আমাদের গাছ কমে গেছে দেখে আমাদের ন্যাচারাল ডিজাস্টারগুলো অনেক বেশি হচ্ছে, বিশেষ করে উপকূলীয় এলাকাগুলোতে। তো উপকূলীয় এলাকাতে আমরা ওইভাবে করে কাজ করি নাই, যতটুকু পেরেছি। চিটাগাংয়ে যে সমস্ত ক্লাব আছে তারাও কিন্তু সবখানে গাছ লাগানো, এটা আমাদের একটা বড় টার্গেট কিন্তু। আচ্ছা, কারণ আমরা গ্রিন চাই, সবকিছু গ্রিন এনভায়রনমেন্টটা আসলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এনশিওর করতে হবে। সেই জন্য আমরা গাছ লাগানোর ব্যাপারে আমরা খুব জোর দিই। আর তার পাশাপাশি অন্যান্য যেগুলো আছে সেই সব সেক্টরে তো আমরা কাজ করছি। এখন আমাদের সমাজে তো আসলে অনেক ধরনের মানুষ আছে, তৃতীয় লিঙ্গ তাদের মধ্যে একটি জায়গা। হ্যাঁ, তাদেরকে নিয়ে আপনাদের কোনো কর্মপরিকল্পনা আছে কিনা? তাদেরকে নিয়েও করছি আমরা। আমাদের বিভিন্ন ক্লাব ওদেরকে স্পন্সর করছে। এরকম আছে যে পড়াশোনা যে করতে চায়, এরকম আমার জানা মতে প্রায় 5-6 জন তৃতীয় লিঙ্গের মানুষ আছে। আমি এই কয়েকদিন আগে মনে হয় নভেম্বর মাসে আমি একজনকে ওরা ডেকেছিল, তার সাথে আমি গেলাম, কথা করলাম, দেখা করলাম। তারা তাকে স্পন্সর করছে, তাকে তারা মানে স্কলারশিপ দিচ্ছে এবং ওই মেয়েটা মনে হয় এখন, ওই তৃতীয় লিঙ্গের ওই মেয়েটা এখন ইয়েতে পড়ছে, ইউনিভার্সিটিতে পড়ছে। বাহ, তারা অনেকদিন ধরেই করছে। এরকম একজন, এরকম বেশ 5 জন মনে হয় আছে এরকম তৃতীয় লিঙ্গের। আপনার কথায় আলোচনা উঠে আসলো যে সার্ভিক্যাল ক্যান্সারের যে টিকাটা আপনারা দিচ্ছেন, বিভিন্ন স্কুলে যে ক্যাম্পেইন করে আপনারা সেই টিকাগুলি দিচ্ছেন। আমাদের সমাজে যারা যৌনকর্মী রয়েছেন তারা কিন্তু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে থাকে এই জায়গাটায়। তাদেরকে আপনাদের সেবার আওতায় আনার সম্ভব হয়েছে কিনা বা আপনাদের পরিকল্পনা রয়েছে কিনা? আমাদের পরিকল্পনায় আছে এবং খুব রিসেন্টলি আমরা দৌলতদিয়া ভিজিট করেছিলাম। তো দৌলতদিয়া ওখানে পায়েক্ট বাংলাদেশের ওদের এই অনুদানে একটা সেফ হোম আছে ওখানে, যে এই যৌনকর্মীদের বাচ্চাদেরকে ওখানে ওনারা রাখছেন, রেখে পড়াশোনা করাচ্ছেন। মানে এরা বাচ্চাদেরকে ফেলে দেয়, এই ফেলে দেওয়া বাচ্চাগুলোকে ওনারা নিয়ে ওই বাচ্চাদেরগুলোকে ওখানে রাখছেন, একটা শেল্টার দিয়েছেন ওনারা, থাকার জায়গা দিয়েছেন, জায়গা আছে ওখানে, স্কুল, লেখাপড়া সব কিছু করাচ্ছেন ওনারা, স্কুলিং এবং মানে আরবিও শেখাচ্ছেন। তারপরে ওখানে থেকে এই বাচ্চারা লেখাপড়া করছে, বড় হচ্ছে এবং তারপরে পরবর্তীতে ওরা যেটা পড়তে চায়, ওই সেফ হোম থেকে বের হয়ে আসা একটা মেয়ে এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে। আচ্ছা, এটা একদম এই রিসেন্টলি। তারপরে যেটা হলো, আমরা ওখানে যখন গেলাম তখন পাশেই কিন্তু দৌলতদিয়া পতিতাপল্লীটা পাশেই, ওখান থেকে কিন্তু ওই কয়েকজন এলো আমাদের কাছে, ব্রোথেল থেকে কয়েকজন ওয়ার্কার, সেক্স ওয়ার্কার এলো, তাদেরকেও আমরা কিন্তু ভ্যাকসিন দিলাম। যদিও ওদের এই ভ্যাকসিন কতটুকু কাজে আসবে আমরা জানি না, ওরা কিন্তু মোটামুটি 18 বছরের উপরে ছিল। বাট আমাদের টার্গেট হচ্ছে আর একটু অল্প বয়সীদেরকে দেওয়া, এবং বড়দেরকেও আমরা দিচ্ছি। এখন কতটুকু ওদের ক্ষেত্রে কতটুকু কাজ করবে আমরা জানি না, বাট আমরা চেষ্টা করছি এবং তারা উৎসাহিত হয়ে এসছে। সেটা তো আসলে মেডিকেল টার্ম বা মেডিকেল সায়েন্সের বিষয়, সেই বিষয়টি না। আমাদের আলোচনার বিষয় হলো যে সমাজের যে সকল মানুষগুলো আসলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যাদেরকে বলি, তাদের উন্নয়নে ইনার হুইল আসলে কিভাবে কার্যক্রমগুলি পরিচালনা করছে, সেই জায়গাটা থেকে আসলে আপনার বক্তব্যটুকু আমরা জানছিলাম। আরেকটি বিষয় একটু যুক্ত করতে চাই। আমাদের সমাজের গার্মেন্ট ওয়ার্কার যারা রয়েছে তারা কিন্তু সামাজিকভাবে বা বিভিন্নভাবে তারা অনেক সময় নির্যাতনের শিকার হয়, বা আমাদের মানে শিক্ষিত সমাজে অনেক নারী নির্যাতনের শিকার হয়। সেই জায়গা থেকে তাদেরকে আসলে আপনারা কিভাবে শেল্টার দেন বা তাদেরকে কিভাবে আইনি সহায়তাগুলো প্রদান করেন, এই বিষয়টা? আমাদের একজন লয়ার আছেন যিনি আমাদের মানে হবিগঞ্জ ক্লাবের একজন সদস্য।
উনি প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন উনি, তো উনি খুবই সুন্দরভাবে এই বিষয়টা নিয়ে কাজ করছেন নির্যাতিত নারীদেরকে নিয়ে, এবং উনি সম্ভবত ওদেরকে ফ্রিতেই উনি সার্ভিস দেন। এটা সাধারণত সবাই করে না, উনি করছেন এটা নিয়ে, এবং উনি এটা নিয়ে অনেক কাজ করছেন। ওনার কাছ থেকে শোনা অনেকগুলো কেস এরকম আছে, কারণ আমাদের নির্যাতিত নারী অনেক আছে, অনেক আছে আমাদের, নিম্নবিত্তে আছে, উচ্চবিত্তে আছে, হয়তো এগুলা উচ্চবিত্তের কথা কেউ জানতে পারে না, নিম্নবিত্তরা চিৎকার চেঁচামেচি করে দেখে মানুষ জানতে পারে, বা তারা অনেক হয়, ভোকাল হয় দেখে ওদের কথা মানুষ জানে, বাট অন্যান্য ঘরের কথা তো সবাই জানতে পারে না। তো সেই জন্য চেষ্টা করা হয় এদের সাথে কাউন্সিলিং করতে, বা এদেরকে একটা পথ দেখানোর, যাতে তারা নিজেরা নিজেদের মতন করে নিজেদেরকে গড়ে নিতে পারে। এই ক্ষেত্রে আমরা কাজ করছি। আর ওই যে বললাম যিনি লয়ার আছেন, সেটা কি সোশ্যাল মিডিয়াতেই আপনাদের এই কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে, বা আপনারা রিচ করছেন বা কোনো কমপ্লেইন নিচ্ছেন? না সেটা না, কি সোশ্যাল সব সোশ্যাল মিডিয়াতে না, মানে যেটা হচ্ছে আমরা এগুলো পার্সোনালি যারা আসে, এগুলো তো সবাই তো সবার কাছে বলতে চায় না। আমাদের নিজেদের কেউ কেউ যখন বললো, আমরা যখন শুনলাম, আমাদের কোনো মেম্বারই যখন আমাদের কাছে এই প্রস্তাবগুলো নিয়ে আসে যে অমুক একজন ওরকম নির্যাতিত হয়েছে, তার জন্য কি করা যায়, তাকে একটা কিছু আমি করে দিতে চাচ্ছি, ঠিক আছে, তার সাথে অন্যরা সবাই সহযোগিতা করে, আমরা সহযোগিতার হাত বাড়িয়ে তাকে সাহায্য করার চেষ্টা করি। এভাবেই জিনিসগুলো আমরা করার চেষ্টা করি। নারীদের হাইজিন একটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, অবশ্যই। এবং আমাদের রাজধানী ঢাকা সহ বাংলাদেশের আসপেক্টে এই জায়গাটুকু এনশিওর করাটা এক প্রকার অসম্ভবই বলতে পারি আমরা। সেই জায়গা থেকে আপনাদের এ ধরনের কোনো পরিকল্পনা সামনে আছে কিনা, বা স্কুল কলেজগুলিতে যে আপনার হাইজিনের যে বিষয়টি জানানো, সেই বিষয়টি আমাদের হাত ধোয়া কর্মসূচি আছে। এটা ছোট স্কুল থেকে, মানে ছোট ক্লাসের বাচ্চাদের থেকে শুরু করে বড়দের পর্যন্ত আমরা হাত ধোয়া কর্মসূচি করি, এবং হাত ধোয়ার সাথে আমরা যেটা করি, ওদেরকে সাবান দিই বাচ্চাদেরকে। তো সাবান দিলে সে উৎসাহিত হয় যে সে তার হাতটা ধুবে, এবং তাকে বলি যে তুমি হাতটা ধুলে, হাত পরিষ্কার না করে তুমি হাত না ধুয়ে তুমি খাবার খাবে না, কারণ ওরা খেলাধুলা করছে, ময়লা ঘাটছে, এসে ওইটা দিয়ে খাবারটা খেয়ে নিচ্ছে। তো এই হাত ধোয়া কর্মসূচি আমাদের প্রতি বছর হয়। আমাদের কয়েকটা ক্লাব আছে, তারা একদম এটা তাদের টার্গেটেই আছে যে তারা হাত ধোয়া করবে, মানে হাত ধোয়া শেখাবে বাচ্চাদেরকে, এবং হাতটা কীভাবে ধুতে হবে, আঙ্গুলে এভাবে করে আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে নখের গোড়াগুলা পরিষ্কার করা, এগুলো ওদেরকে শিখিয়ে দেওয়া হয় ছোট বাচ্চাদেরকে। তো ছোট থেকে যদি শেখানো হয়, এরা কিন্তু ঠিকই এইভাবে হাতটা ধুয়ে বড় হলে অভ্যস্ততার বিষয়, অবশ্যই জানানোর বিষয়। বাচ্চাদের তো যে বিষয়টা জানানো হয়, শেখা হয়, সেটিতেই তারা অভ্যস্ত এবং হয়ে ওঠে। আমরা মেয়ে বাচ্চাদের জন্য যেটা করি, যে একটা যারা 12-13 বছরের মেয়েরা আছে, যারা মানে পিরিয়ড হয়েছে যাদের, তাদের জন্য আমরা বিভিন্ন স্কুলগুলোতে আমরা ওদের জন্য স্যানিটারি নেপকিন প্রোভাইড করেছি। আচ্ছা, সবসময়ই করি এটা আমরা বিভিন্ন ক্লাব থেকে আমাদের তো 46টা ক্লাব আছে, তো সেখান থেকে যে কোনো ক্লাবই এটা কিন্তু করতেই পারে। গার্লস স্কুলগুলোতে আমরা টার্গেট করে এটা করি। কিন্তু এখনো কিন্তু মানে আমাদের সমাজে এই বিষয়টি কিন্তু আসলে নিয়ে অনেক মানে লজ্জা বা এক ধরনের ভয়, হ্যাঁ, এই ধরনের একটা মানে ইতস্ততা বোধ কাজ করে। সেই জায়গাগুলিতে মানে স্টুডেন্টদেরকে জানানো সম্ভব হয় কিনা যে স্কুলে এই ধরনের স্যানিটারি প্যাড আমরা এটা ওদেরকে বলেই দিয়ে আসি। এটা বাচ্চাদের সাথে ক্লাসে গিয়ে কথা বলে ওরা জানতে পারে যে স্কুলে এই জিনিসটা আছে, ওদেরকে আমরা গিফট করে আসি বাচ্চাদেরকে, এরপর স্কুলেও কিন্তু যাতে থাকে সেই জিনিসটা, সেটা স্কুল অফিসকে আমরা এটা এনশিওর করে আসি। এবং এই জিনিসটা আমরা গার্মেন্টসেও করেছি, এবং গার্মেন্টসে ওই যে ভ্যান্ডার মেশিন থাকে না, যেগুলো থেকে কয়েন দিলে যেটা একটা বের হয়ে আসবে, এরকম ওই ভ্যান্ডার মেশিন দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, আর সমাজের আমাদের যে সকল, যাদেরকে বলি আমরা পিছিয়ে পড়া মানুষ, বিভিন্ন স্লাম পিপল যারা, বা যে সকল বস্তিতে যে সকল মানুষজন আসলে নিম্ন আর মানুষজন বসবাস করে, সেখানকার ধরনের কার্যক্রম আপনাদের সেই জায়গাগুলিতে আপনারা কার্যক্রমগুলি পরিচালিত করতে পেরেছেন কিনা? সেখানকার বাচ্চাদের জন্য সাধারণত আমরা স্কুলিংকে জোর দিচ্ছি, যাতে বাচ্চারা স্কুলে যায়, যাতে লেখাপড়া করে। এবং আমরা এমনও আছে যে ছোট থেকেই বাচ্চাদেরকে আমরা মানে স্কলারশিপ দিচ্ছি, যাতে ওরা পড়াশোনা করে। এবং এইরকম প্রত্যেকটা ক্লাবে শিক্ষাবৃত্তি, যেটাকে আমরা বলি, প্রত্যেকটা ক্লাবেরই 4টা 5টা বা 10টা পর্যন্ত বাচ্চা এক একটা ক্লাবের মেম্বার, এক একজন মেম্বার বা 4-5 জন মেম্বার মিলে এটা ওনারা সবাই মিলে এটা করেন। জি, মোশাল্লাহ করিম, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য তুলে ধরবার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও, এবং ধন্যবাদ আপনাদের সব দর্শককে। আমরা আলোচনা করলাম ইনার হুইল কিভাবে কার্যক্রমগুলি পরিচালনা করছেন, কোথায় করছেন, কিভাবে করছেন। নিশ্চয়ই আপনারা এটি জেনে উপকৃত হবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।